স্টাডি হিস্ট্রি উইথ সন্দীপ স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। গৌড়বঙ্গ ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার ইতিহাস মেজরের যে সমস্ত ছাত্রছাত্রী রয়েছে তাদের জন্য আজকে আমি হরপ্পা সভ্যতার উপরে 25টি এমসিকিউ ও তার ব্যাখ্যা নিয়ে এসেছি এই ভিডিওতে। চলো তাহলে শুরু করা যাক। গৌড়বঙ্গ ইউনিভার্সিটির ইতিহাস মেজরের হরপ্পা সভ্যতার যে মডিউল 3-তে রয়েছে সেটি অতি গুরুত্বপূর্ণ টপিক, এবং পরীক্ষায় এখান থেকে তোমাদের যে 10টি এমসিকিউ আসে তার মধ্যে থেকে হরপ্পা সভ্যতা থেকে এমসিকিউ আসবেই। তো পরীক্ষায় সম্ভাব্য এমসিকিউ নিয়ে আমি আজকে এই ভিডিওতে আলোচনা করব। ফার্স্ট কোশ্চেন্স দেখো, হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনার সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কি? দেখো, হরপ্পা সভ্যতা আমরা প্রাচীন ভারতের ইতিহাসে সর্বপ্রথম নগরকেন্দ্রিক সভ্যতা হিসাবে বিবেচিত করি, এবং হরপ্পা সভ্যতা একটি উন্নত নগর কেন্দ্রিক সভ্যতা। এর নগর পরিকল্পনার যে বৈশিষ্ট্য ছিল সেটি হচ্ছে হরপ্পা সভ্যতার নগরগুলো গ্রিড প্যাটার্নে ছিল, অর্থাৎ অনেকটা কিরকম, দেখো এইভাবে গ্রিড প্যাটার্নে হরপ্পা সভ্যতার টাউন প্ল্যানিংটা গড়ে উঠেছিল। চলো দেখো কি বলছে, হরপ্পার রাস্তাগুলো একে অপরকে সমকোণে অর্থাৎ 90 ডিগ্রিতে ছেদ করেছে, যার ফলে পুরো শহরটিকে আয়তাকার বা বর্গাকার ব্লকে বিভক্ত হয়েছে। অর্থাৎ হরপ্পা সভ্যতার নগর কেন্দ্রিক সভ্যতা, এবং এই সভ্যতার অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে তার টাউন প্ল্যানিং, এবং টাউন প্ল্যানিং এ আমরা যে বৈশিষ্ট্যটি লক্ষ্য করেছি সেটি হলো গ্রিড প্যাটার্ন। নেক্সট কোশ্চেন, মহেন্দ্রদারোর বৃহৎ স্নানাগার সম্পর্কে নিচের কোন তথ্যটি সঠিক? দেখো, এই বৃহৎ স্নানাগার এটি কি কার্যে ব্যবহৃত হতো? এটি শস্য সংরক্ষণের জন্য ব্যবহৃত হতো, এটি ধর্মীয় ও মাঙ্গলিক স্নানের জন্য ব্যবহার করা হতো, রাজার ব্যক্তিগত স্নানাগার ছিল, এবং সাধারণ মানুষের সাঁতার কাটার জন্য ছিল। উত্তরটি হবে এটি সম্ভবত ধর্মীয় এবং মাঙ্গলিক স্নানের জন্য ব্যবহার করা হতো। চলো তাহলে এই মহেন্দ্রদারোর স্নানাগার সম্পর্কে আমরা আরো বেশ কিছু তথ্য, গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিই। দেখো, মহেন্দ্রদারোর এই স্নানাগারটি কোন অঞ্চলে ছিল? সিটাডেল বা দুর্গ বেষ্টিত এলাকার মধ্যে অবস্থিত ছিল। এবং স্নানাগারটির দৈর্ঘ্য কত ছিল? দৈর্ঘ্য ছিল 11.88 মিটার, এবং প্রস্থ কত ছিল? 7.01 মিটার, এবং গভীরতা ছিল 2.43 মিটার। বেসিক্যালি এই স্নানাগারটি পোড়া মাটির ইট দিয়ে তৈরি হতো, গুরুত্বপূর্ণ, এবং স্নানাগারের জল যাতে স্বচ্ছ থাকে এবং শুকিয়ে না যায় তার জন্য বিশেষ ধরনের জিপসাম পাথর ব্যবহার করা হতো। ঐতিহাসিক ডিডি কোশাম্বি এবং জন মার্শাল মনে করেছেন যে বেসিক্যালি এই হরপ্পার যে মহেন্দ্রদারোতে প্রাপ্ত স্নানাগারটি ধর্মীয় অনুষ্ঠানে পবিত্র স্নানের জন্য ব্যবহার করা হতো বলে তারা অ্যাজাম্পশন করেছেন। নেক্সট 3 নম্বর কোশ্চিন, হরপ্পা সভ্যতার কোন কেন্দ্রে উন্নত জল সংরক্ষণ ব্যবস্থা ছিল, অর্থাৎ ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেম? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উত্তর হচ্ছে ধোলাভিরা। তোমরা জানো ধোলাভিরা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে পরিগণিত হয়েছে। এটির অবস্থান কোথায়? গুজরাটের কচ্ছ জেলায় এই ধোলাভিরা অবস্থিত। মনে রাখবে, ধোলাভিরায় এই ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেম ছাড়াও আমরা সাইনবোর্ড পেয়েছি, ভেরি ইম্পর্টেন্ট, এবং যেটি প্রাচীন ভারতের প্রথম সাইনবোর্ড হিসাবে গণ্য করা হয়। তাহলে দেখো, বৃষ্টির জলকে ধরে রাখার জন্য কি করত? ওয়াটার রিজার্ভার তৈরি করা হয়েছিল। তার মানে দেখো, সেই আমরা যদি হরপ্পা সভ্যতার পরিণত কাল দেখি, অর্থাৎ 2600 থেকে 1900 বিসি, এই যে টাইম পিরিয়ডে এতদিন আগেও এখানে কিন্তু জলকে সংরক্ষণ করে পরবর্তীকালে তাকে কৃষিকার্যে ব্যবহার করার প্রযুক্তি কিন্তু তাদের জানা ছিল। নেক্সট কোশ্চেন্স, দেখো, সিন্ধু বা হরপ্পাবাসীর অধিবাসীরা কোন ধাতুর ব্যবহার জানতো না? এই কোশ্চেন্সটি গতবার হিস্ট্রি মেজর গৌড়বঙ্গ ইউনিভার্সিটির ইতিহাস মেজরে এই কোশ্চেন্সটি এসেছে। উত্তর হচ্ছে লোহা। আমরা হরপ্পা সভ্যতাকে তাম্র ব্রোঞ্জ যুগীয় সভ্যতা বা চালকোলিথিক এজের একটি সভ্যতা হিসেবে গণনা করি। এখানে আমরা তামার ব্যবহার দেখেছি, লোহার ব্যবহার হরপ্পাবাসীরা জানতো না। আমরা লোহার ব্যবহারের প্রথম উল্লেখ পাই পরবর্তী বৈদিক যুগে এসে আয়স শব্দটির মধ্য দিয়ে, যদিও
6th সেঞ্চুরি BC-তে এই লোহার ব্যবহারের ব্যাপক সম্প্রসারণ ঘটে, এবং যার ফলে কৃষিক্ষেত্রে একদিকে যেমন বিস্তার ঘটেছিল, উৎপাদনে উদ্বৃত্ত এসেছিল, এবং যার ফলে নগরায়ন ও স্থায়ীভাবে বসবাসের কিন্তু একটা, অর্থাৎ ধীরে ধীরে স্টেট ফরমেশন হয়েছিল। তো এই লোহার ব্যবহার কিন্তু হরপ্পাবাসীরা জানতো না। এটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। হরপ্পাবাসীরা একটা নতুন ধরনের ধাতু আবিষ্কার করেছিল, সেটা হচ্ছে ব্রোঞ্জ, যেখানে তামার সঙ্গে টিন মিশিয়ে সাধারণত এই ব্রোঞ্জ তৈরি করার টেকনোলজি হরপ্পাবাসীদের জানা ছিল। নেক্সট কোশ্চেন, হরপ্পা সভ্যতার বাণিজ্যে মেলুহা বলতে কোন অঞ্চলকে বোঝানো হয়েছে? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো, হরপ্পা সভ্যতার উত্তর হচ্ছে সিন্ধু অঞ্চল। দেখো, মেসোপটেমিয়ার যে লিপিগুলো রয়েছে এবং মেসোপটেমিয়ার যে আমরা কয়েন্স গুলো আমরা পেয়েছি, সিল গুলো আমরা পেয়েছি, বেসিক্যালি সেখানে মানে কোন কোন জায়গায় দিলমুন, মাগান, হ্যাঁ, এই সমস্ত আমরা দেখেছি, এবং তাদের যে লিপিগুলোতে আমরা কিন্তু মেলুহা এই শব্দটি পেয়েছি। পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট। ঐতিহাসিকরা মনে করেছেন যে এই মেলুহা শব্দটি সিন্ধু বা হরপ্পার অঞ্চলকে নির্দেশ করেছে। তাহলে প্রশ্নটি ছিল, হরপ্পা সভ্যতার বাণিজ্যে মেলুহা বলতে কোন অঞ্চলকে বোঝানো হয়েছে, অর্থাৎ সিন্ধু অঞ্চল। এটা প্রমাণ করছে যে বহির্দেশীয় বাণিজ্য, অর্থাৎ সুমের বা মেসোপটেমিয়া সভ্যতার সঙ্গে হরপ্পাবাসীর যে একটা বাণিজ্যিক সম্পর্ক ছিল, সেটা কিন্তু প্রমাণ করছে এই মেলুহা শব্দের মধ্য দিয়ে। ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট, কালীবঙ্গান। তোমরা জানো হরপ্পা সভ্যতা থেকে তোমাদের যখন MCQ আসবে, সেখানে যে সাইট বেস গুলো রয়েছে, অর্থাৎ প্রত্নক্ষেত্রগুলো যেগুলো রয়েছে, যেমন হরপ্পা, মহেন্দ্রদারো, কালীবঙ্গান, লৌথাল, ধোলাবিরা, হ্যাঁ, ইত্যাদি যে সাইট গুলো রয়েছে, সেই সাইডে যে সমস্ত প্রত্নবস্তু আমরা পেয়েছি সেগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। যেমন আমরা কি বলে, কালীবঙ্গান যে হরপ্পার প্রত্নক্ষেত্র, সেখানে আমরা কি পেয়েছি? দেখো, কালীবঙ্গানে আমরা পেয়েছি নাঙ্গল দিয়ে চাষ করা জমি, অর্থাৎ প্লাউড ফিল্ড করে ফেলে, সেটা হচ্ছে কালীবঙ্গানে প্লাউড ফিল্ড পাওয়া গেছে, এবং বানোয়ালিতে টেরাকোটা মডেলের কাঠের টেরাকোটা মডেল, নাঙ্গলের টেরাকোটা মডেল পাওয়া গেছে। তাহলে যদি আসে যে হরপ্পা সভ্যতায় যে প্লাউড ফিল্ড বা নাঙ্গল দিয়ে জমি চাষের প্রমাণ বা নাঙ্গলের ব্যবহারের প্রমাণ কোথায় পাওয়া গেছে, উত্তর হবে কালীবঙ্গার। কিন্তু যদি পরীক্ষায় আসে হরপ্পায় যে টেরাকোটা মডেলটি, নাঙ্গলের মডেলটি পাওয়া গেছে, সেটা কোথায় পাওয়া গেছে, তাহলে উত্তর হবে বানোয়ালি। ভেরি ইম্পর্টেন্ট। এই কালীবঙ্গান কোথায় অবস্থিত? রাজস্থানে হনুমানগড় জেলায় এটি অবস্থিত। হ্যাঁ, এবং এখানে মনে রাখবে, তোমার হচ্ছে কালীবঙ্গানে নাঙ্গল দিয়ে চাষ করা জমি বাদেও আমরা পেয়েছি আগুনের বেদি বা ফায়ার অল্টার। ভেরি ইম্পর্টেন্ট, এটাকেও মনে রাখতে হবে কালীবঙ্গানে কি পাওয়া গেছে। হরপ্পার সভ্যতার শিলমোহর তৈরির জন্য প্রধানত কোন উপাদান ব্যবহার করা হতো? ভেরি ইম্পর্টেন্ট, উত্তর হচ্ছে সিটাইট। এবং এর আকারগুলো সাধারণত কেমন হতো? হরপ্পার শিলমোহর গুলো চারকোনা। সিলমোহর গুলোতে আমরা এক শৃঙ্গ মানে প্রাণী একটি, অর্থাৎ ইউনিক্রন, হ্যাঁ, আমরা কিন্তু তার ছবি পেয়েছি। এছাড়াও হরপ্পায় আমরা আরো কিছু পশুর ছবি পেয়েছি, ষাঁড়, হাতি ইত্যাদি প্রাণীর ছবি আমরা কিন্তু হরপ্পার শিলমোহরে খোদাই হতে দেখেছি। লোথাল, ভেরি গুরুত্বপূর্ণ সাইট। দেখো, লোথাল সম্পর্কে কোন তথ্যটি সঠিক? মনে রাখবে, বিশ্বের প্রাচীনতম কৃত্রিম পোতাশ্রয় অর্থাৎ ডকওয়ার্ড নিদর্শন পাওয়া গেছে লোথালে। মনে রাখবে যে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ যে হরপ্পার প্রত্নক্ষেত্রগুলো রয়েছে মেজর কোর্সের জন্য, তোমাদের মনে রাখতে হবে বিশেষত মহেন্দ্রদারো, হরপ্পা, ধোলাভিরা, লোথাল, কালীবঙ্গান, এই জায়গাগুলো এবং বানোয়ালি, এই জায়গাগুলোতে কি কি প্রত্নবস্তু পাওয়া গেছে। তাহলে লোথাল কি? লোথালে বিশ্বের প্রাচীনতম কৃত্রিম পোতাশ্রয়। পোতাশ্রয় বলতে কি? যেখানে জাহাজ নোঙর করে, তার ইঙ্গিত আমরা পেয়েছি লোথালে। ভেরি ইম্পর্টেন্ট, এই লোথাল কোন নদীর তীরে অবস্থিত? গুজরাটের ভাগবর নদীর তীরে অবস্থিত, এবং আমরা দেখতে পাই যে এই ভাগবর নদীর তীরে এই লোথাল প্রত্ন ক্ষেত্রটি অবস্থান করেছে। নেক্সট, হরপ্পা সভ্যতার লিপি
সম্পর্কে কোন তথ্যটি সঠিক? দেখো, হরপ্পায় যে লিপি তোমরা জানো, আনডেসিফারেট এখনো হরপ্পার লিপি, অর্থাৎ হরপ্পা সভ্যতার লিপিকে এখনো আবিষ্কার করা বা এখনো পড়া সম্ভব হয়নি। এবং হরপ্পার যে লিপি, সেই লিপি কিন্তু ছিল পিক্টোগ্রাফিক। পিক্টোগ্রাফিক মানে কি? অনেকে মনে করা হয় যে এখানে কিছু ছবি বা চিহ্ন ব্যবহার করা হয়েছে, যেটা কিন্তু এখনো পাঠোদ্ধার করা সম্ভব হয়নি। হরপ্পার এই লিপি পাঠোদ্ধার হলে হয়তো হরপ্পা সভ্যতা সম্পর্কে আমরা অনেক বেশি বিস্তৃত আরো ইতিহাস আমরা জানতে পারব। নেক্সট, প্রায় কতগুলো আমরা এরকম সিম্বল পেয়েছি হরপ্পা সভ্যতায়? প্রায় 400টির মতো সিম্বল পেয়েছি। এবং মনে রাখবে, হরপ্পার লিপিগুলো ডান থেকে বামে লেখা হতো, অর্থাৎ এদের স্টাইলকে বলা হতো, ভেরি ইম্পর্টেন্ট, বুস্টোফেডন স্টাইলে হরপ্পার লিপি বা হরপ্পার লিপিতে যে লেখার স্টাইল সেটা হচ্ছে বুস্টোফেডন। মহেন্দ্রদারো কথাটির আক্ষরিক অর্থ কি? মনে রাখবে, মৃতের স্তূপ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স। এবং এটি কে আবিষ্কার করেছিল? 1922 খ্রিস্টাব্দে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় এই প্রত্নক্ষেত্রটি আবিষ্কার করেছেন। ভেরি ইম্পর্টেন্ট, ব্রোঞ্জের নর্তকী মূর্তি বা ড্যান্সিং গার্ল কোথায় পাওয়া গেছে? উত্তর হচ্ছে মহেন্দ্রদারো। তাহলে মনে রাখবে, মহেন্দ্রদারোতে দুটো গুরুত্বপূর্ণ জিনিস আমরা দেখলাম, একটা হচ্ছে বৃহৎ স্নানাগার এবং তোমার হচ্ছে নর্তকী মূর্তি বা ড্যান্সিং গার্ল আমরা কিন্তু মহেন্দ্রদারোতে পেয়েছি। এবং মনে রাখবে, এই মূর্তিটি তৈরিতে একটা বিশেষ ধরনের টেকনিক ব্যবহার করা হচ্ছে, লস্ট ওয়ার্কস, একটা টেকনিক, ধাতু গলানোর একটা টেকনিক, যেটা হরপ্পাবাসী ব্রোঞ্জের তৈরি, এবং এটা কিন্তু হরপ্পাবাসীদের জানা ছিল। নেক্সট কোশ্চিন। আচ্ছা, হরপ্পা সভ্যতার অর্থনীতির মূল ভিত্তি কি? অর্থাৎ হরপ্পা সভ্যতার এই যে এত উন্নত নগর কেন্দ্রিক সভ্যতা, হ্যাঁ, তার যে অর্থনীতির মূল ভিত্তি সেটা হচ্ছে কৃষি এবং পশুপালন। মনে রাখবে, সিন্ধু নদের যে পলিমাটি অঞ্চল, যে অঞ্চলে হরপ্পা সভ্যতা গড়ে উঠেছে, সেখানে বিভিন্ন ধরনের খাদ্যশস্য যেমন গম, বার্লি, তিল, সরষা, মটরশুঁটি এবং বাণিজ্যিক ফসল যেমন কার্পাস, তুলা ইত্যাদি কিন্তু হরপ্পা সভ্যতায় আমরা পেয়েছি। নেক্সট, হরপ্পা সভ্যতার পতনের জন্য মার্টিমার হুইলার কাকে দায়ী করেছেন? ভেরি ইম্পর্টেন্ট, মার্টিমার হুইলার তিনি আর্য আক্রমণকে, তিনি মনে করেন যে আরিয়ান ইনভেনশন বা আর্যদের আগমনই হরপ্পা সভ্যতার ধ্বংসের অন্যতম প্রধান কারণ। এবং তিনি প্রমাণ হিসাবে কি দিয়েছেন? দেখো, 1940-এর দশকে হুইলার মহেন্দ্রদারোতে বেশ কিছু আমরা দেখেছি, তিনি স্কেলিটন অর্থাৎ কঙ্কাল পেয়েছিলেন। এবং ঋগ্বেদে যদি দেখি আমরা, তাহলে পুরন্দর শব্দটি ব্যবহার করা হয়েছে ইন্দ্রের পার্সপেক্টিভে। তো পুরন্দর শব্দের অর্থ হচ্ছে দুর্গ ধ্বংসকারী। এখানে দুর্গ বলতে সিটাডেল এলাকাকে তিনি চিহ্নিত করেছেন। অর্থাৎ তার মতে, মার্টিমার হুইলারের মতে, যে হরপ্পা সভ্যতার ধ্বংস হয়েছে তার অন্যতম প্রধান কারণ হচ্ছে আর্যদের আক্রমণ। এছাড়াও আধুনিক গবেষণায় আমরা দেখতে পেয়েছি বন্যা, খরা, নদীর গতিপথ পরিবর্তন, টেকটনিক মুভমেন্ট অর্থাৎ সুনামি ইত্যাদি বিষয়গুলো হরপ্পা সভ্যতার পতনের জন্য, অর্থাৎ জলবায়ুগত পরিবর্তন এবং জলবায়ুর প্রভাবে হরপ্পা সভ্যতার ধ্বংস হয়েছে বলে রায়কার, এরা কিন্তু মনে করেছেন। নেক্সট, পশুপতি মহাদেব বা পশুপতি শিব বা আদি শিবের, শিলমোহরে কোন প্রাণীর চিহ্ন দেখা যায় না? ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে, বাঘ, হাতি, গন্ডার এই সমস্ত আমরা পশু প্রতিকৃতি আমরা কিন্তু দেখতে পেয়েছি, আমরা কিন্তু সিংহের প্রতিকৃতি দেখতে পাইনি। চলো, মহেন্দ্রদারোতে প্রাপ্ত বিখ্যাত পশুপতি শিলে যোগাসনে বসা এক দেবতার চারপাশে 4টি প্রাণী কি কি? দেখো, বাঘ, হাতি, গন্ডার এবং মহিষ। এবং কি, পায়ের কাছে 2টি হরিণের প্রতিকৃতি রয়েছে, কিন্তু আমরা সিংহের কোনো প্রতিকৃতি এই শিলমোহরে দেখতে পাইনি। হরপ্পা সভ্যতার ওজন পরিমাপের যে বাটখারাগুলো সাধারণত কেমন ছিল? মনে রাখবে, কিউবিক্যাল অর্থাৎ ঘনাকার। এবং এই বাটখারাগুলো মূলত কোন পাথর থেকে তৈরি হতো? চার্ট নামক মানে এক ধরনের পাথর, সেখান থেকে তৈরি করা হতো। এবং এগুলো কি, দেখো, 16 গুণিতককে যেমন 16, 64 মানে এইভাবে একটা সিস্টেমে তাদের কিন্তু এই বাটখারাগুলো দেওয়া মানে ছিল।
হরপ্পা সভ্যতার নগরগুলোকে প্রধানত প্রধানত আমরা হরপ্পা সভ্যতার নগরে কয়টি বিভাজন লক্ষ্য করেছি প্রধানত? কারণ সিটাডেল এবং লোয়ার টাউন বা নিম্ন শহর আমরা লক্ষ্য করেছি, দুর্গবেষ্টিত এলাকা এবং নিম্ন শহর। তবে কোনো জায়গায় তিনটিও দেখা গেছে। দেখো, অধিকাংশ হরপ্পান শহর মহেঞ্জোদারো এবং কালীবঙ্গা, এখানে কিন্তু আমরা দুটো অঞ্চল দেখতে পেয়েছি, একটা হচ্ছে সিটাডেল অর্থাৎ দুর্গবেষ্টিত এলাকা, এবং যেটা কি পশ্চিম দিকে অবস্থান করতো। ভেরি ইম্পর্টেন্ট, সিটাডেল কোথায়, যে পশ্চিমে অবস্থান করতো শহরের, এবং পূর্বের দিকে লোয়ার টাউন, যেখানে সাধারণ নাগরিকদের বসবাস করতো বলে মনে করা হয়েছে। তবে ধোলাভিরা হচ্ছে ব্যতিক্রম, ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসতে পারে। একমাত্র ধোলাভিরাতেই আমরা দেখেছি কি, যে তিনটি বিভাজন, একটা হচ্ছে সিটাডেল, মধ্যম নগর, ভেরি ইম্পর্টেন্ট, কি বললাম, মধ্যম নগর, অর্থাৎ এই যে মিডিল টাউন, এই মিডিল টাউন কিন্তু আমরা অন্য জায়গায় দেখতে পাইনি, একমাত্র ধোলাভিরাতে আমরা মিডিল টাউন দেখতে পেয়েছি। অর্থাৎ তিনটে অঞ্চল কি কি, একটা সিটাডেল, মধ্যম শহর এবং লোয়ার টাউন। তোমাদের এই হিস্ট্রি আমি যে এমসিকিউ আলোচনা করছি, এই পিডিএফটি তোমরা যদি পেতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা যোগাযোগ করবে, আমি সেখানে পিডিএফ গুলো শেয়ার করি। হরপ্পা সভ্যতার কোন স্থানটি পুঁতি তৈরির জন্য বিখ্যাত ছিল? অর্থাৎ দেখো, হরপ্পার অধিবাসীরা আমরা জানি যে তারা শৌখিন ছিল, বিভিন্ন ধরনের অলংকার ব্যবহার করত। তো এইরকমই বিট মেকিং ফ্যাক্টরি, অর্থাৎ পুঁতি যেগুলো মালাতে গাঁথা হয়, সেই পুঁতি তৈরির ফ্যাক্টরি আমরা কোথায় পেয়েছি? চানহুদারোতে পেয়েছি। বর্তমানে চানহুদারোর লোকেশন কোথায়? পাকিস্তানে, তাই না? এবং এখানে আমরা অনেক ধরনের পাথর পেয়েছি, কার্নেলিয়ান, জাসপার, ক্রিস্টাল পাথর, লাপিস লাজুলি ইত্যাদি। এখানে লাপিস লাজুলির উল্লেখ নেই, লাপিস লাজুলি ইত্যাদি আমরা কিন্তু পেয়েছি এই চানহুদারোতে। হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে আবিষ্কৃত হয়েছিল? একটা হচ্ছে, হরপ্পা গড়ে উঠেছে ইরাবতী এবং রাভি নদীর তীরে, এবং দয়ারাম সাহানি 1921 সালে প্রথম এই সাইটটি আবিষ্কার করেন। তাহলে হরপ্পা আবিষ্কার করেন দয়ারাম সাহানি 1921 অর্থাৎ 1921 সালে, এবং মহেন্দ্রদারো 1922 সালে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় আবিষ্কার করেছেন। নেক্সট, ধোলাভিরা সাইডে প্রাপ্ত সাইনবোর্ড কেন গুরুত্বপূর্ণ? ভেরি ইম্পর্টেন্ট। তাহলে ধোলাভিরায় আমরা যেমন ওয়াটার রিজার্ভার দেখেছি, ঠিক একইভাবে ধোলাভিরায় আমরা কিন্তু সাইনবোর্ডও দেখেছি। কারণ কি, কেন? কারণ এটি বিশ্বের প্রাচীনতম বড় আকারে লিখিত হরফ পাওয়া গেছে। এই সাইনবোর্ডে আমরা বেশ কিছু হরফ আমরা লক্ষ্য করেছি। দেখো, বিশ্বের প্রাচীনতম বড় আকারে লিখিত হরফ পাওয়া গেছে ধোলাভিরার উত্তর গেটে। এখানে আমরা একটা বিশাল সাইনবোর্ড পেয়েছি, হ্যাঁ, যার জিপসাম দিয়ে তৈরি, এবং যার লম্বা 3 মিটার, এবং 10টি বড় আকারের, কতগুলো ছবি রয়েছে, 10টি বড় আকারের হরপ্পান অক্ষর বা পিক্টোগ্রাফিক অক্ষর, তাই সেগুলো দিয়ে সাজানো রয়েছে। হরপ্পা সভ্যতার মানুষেরা বিদেশ থেকে লাপিস লাজুলি পাথর, মানে অর্থাৎ হরপ্পা সভ্যতায় লাপিস লাজুলি কোথা থেকে আসতো? বহির্দেশ, সেটা হচ্ছে আফগানিস্তান, অর্থাৎ আফগানিস্তান থেকে আমরা আসতে দেখেছি, শর্তুগায় একটা পোর্ট ছিল, সেখানে এসেছে। নেক্সট, হরপ্পা সভ্যতায় আমরা লিঙ্গ এবং যোনি পূজা প্রচলিত ছিল, এ কথার প্রমাণ কে দিয়েছেন? অর্থাৎ হরপ্পাবাসীরা যে লিঙ্গ এবং যোনি পুজো করত, তার প্রমাণ আমরা কোন ঐতিহাসিকের লেখায় পেয়েছি? যেমন জন মার্শাল। কি হয়েছে, মহেন্দ্রদারো এবং হরপ্পায় আমরা দেখেছি প্রচুর পাথর এবং পোড়ামাটির তৈরি লিঙ্গ এবং যোনি আকৃতির বস্তু, যেগুলোকে জন মার্শাল শিব বা সৃজনী শক্তির উপাসনার প্রতীক হিসেবে চিহ্নিত করেছেন। নেক্সট হচ্ছে, হরপ্পার সভ্যতার নগরগুলির রাস্তার আবর্জনা পরিষ্কারের ব্যবস্থা কেমন ছিল? মনে রাখবে, ম্যানহোল দেওয়া নর্দমা ব্যবস্থা ছিল তোমার হচ্ছে হরপ্পা সভ্যতায়। অর্থাৎ এই বিষয়টির মধ্য দিয়ে আমরা হরপ্পাবাসীদের যে পরিবেশ সচেতনতা, সেটা কিন্তু প্রকাশ পাচ্ছে, যে কারণে ভেরি ইম্পর্টেন্ট বর্তমান পার্সপেক্টিভে তাদের কি, ম্যানহোল গুলো যাতে পরিবেশকে দূষণ করতে না পারে, হয়তোবা তার জন্য তারা কি করতো, ম্যানহোল করতো।
মনে রাখবে, পয় প্রণালী ব্যবস্থাও হরপ্পাবাসীদের ছিল অন্যতম। প্রাচীন ভারতের ইতিহাসে আমরা দেখতে পাই, যে বিশ্বের ইতিহাসে বলতে পারি যে অন্যতম একটা নিদর্শন হচ্ছে হরপ্পার পয় প্রণালী সিস্টেমস। নেক্সট, মহেন্দ্রদারো, যাকে আমরা মহেন্দ্রদারোতে আমরা পুরোহিত রাজার যে মূর্তিটি পেয়েছি, সেটি কি দিয়ে তৈরি? উত্তর হচ্ছে চুনা পাথর বা সিটাইট। তাহলে মহেন্দ্রদারোতে আমরা অনেক কিছুই পেয়েছি। একদিকে তোমার হচ্ছে স্নানাগার, আমরা পেয়েছি ড্যান্সিং গার্ল এবং পুরোহিত রাজা। নেক্সট, হরপ্পা সভ্যতার বিস্তৃতি সম্পর্কে কোনটি সঠিক? এটি শুধুমাত্র সিন্ধু উপত্যকায় সীমাবদ্ধ ছিল, এটি ভারতের পাকিস্তান ও আফগানিস্তান জুড়ে বিস্তৃত ছিল, গঙ্গা উপত্যকা পর্যন্ত বিস্তৃত ছিল এবং দক্ষিণ ভারতের কাবেরী নদী পর্যন্ত বিস্তৃত ছিল। মনে রাখবে, হরপ্পা সভ্যতা, হরপ্পা বা মহেন্দ্রদারো সিন্ধুর অববাহিকা অঞ্চলে আবিষ্কৃত হলেও বর্তমানে হরপ্পার যে লোকেশনস বা হরপ্পার যে বিস্তার এক্সপ্যানশন আমরা দেখতে পেয়েছি, সেটা কিন্তু সিন্ধু নদ এর যে অববাহিকা অঞ্চল সেটাকে ছাড়িয়ে অনেক দূর পর্যন্ত বিস্তৃত হয়েছে। যে কারণে অনেক ঐতিহাসিক এটা সিন্ধু সভ্যতা নাম, যেহেতু প্রথম আবিষ্কৃত প্রত্নক্ষেত্র হরপ্পা, তার নাম অনুসারে এর নামকরণ করেছে হরপ্পা সভ্যতা। দেখো, হরপ্পা সভ্যতা প্রায় 13 লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত ছিল। এর বিস্তৃতি উত্তরে জম্মু কাশ্মীরের মান্ডা থেকে দক্ষিণে দাইমাবাদ, যেটা মহারাষ্ট্র, অর্থাৎ উত্তরে যদি আমরা দেখি, উত্তরে তোমার হচ্ছে মান্ডা থেকে দক্ষিণে দাইমাবাদ এবং পূর্বে আলমগীরপুর থেকে পশ্চিমে সুটকাজেন্দর বালুচিস্তান, আহ সুটকাজেন্দর পর্যন্ত বিস্তৃত ছিল। নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট এত দূর পর্যন্ত হরপ্পা সভ্যতা বিস্তৃত ছিল, প্রায় 13 লক্ষ তোমার হচ্ছে বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত হয়েছে। আমি এরপরে যখন ডেসক্রিপটিভ নোট নিয়ে আসবো হরপ্পার অরিজিন, বিস্তৃতি ইত্যাদি বিষয়ে, সেখানে ম্যাপে থাকবে এবং ম্যাপে তোমাদের আমি দেখিয়ে দেবো। নেক্সট, পরবর্তী হরপ্পা পর্যায়ে সভ্যতার পতনের অন্যতম প্রধান কারণ কি? বেশিরভাগ ঐতিহাসিকরা মনে করেছে যে ভূমিকম্প ও নদীর গতিপথ পরিবর্তন হরপ্পা সভ্যতার পতনের জন্য দায়ী। তবে মার্টিমার হুইলার, আমরা আগে কোশ্চেনে দেখেছি, মার্টিমার হুইলার আর্যদের আক্রমণকে হরপ্পা সভ্যতার পতনের কারণ হিসেবে চিহ্নিত করেছেন। আজকে 25টি কোশ্চেন্স নিয়ে আমি আলোচনা করলাম। এরপরে তোমাদের মডিউলের নেক্সট পার্ট নিয়ে আলোচনা করব। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। এবং সাবস্ক্রাইব করলে তোমরা প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইলে চলে যাবে। এছাড়াও এই ক্লাসের পিডিএফটি পেতে গেলে আমার এই ইউটিউব ভিডিওর ডেসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে সংযুক্ত হয়ে থাকলে তোমরা এই পিডিএফটি পেয়ে যাবে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।